বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 4 রেওয়া মিল এর আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকে দ্বিতীয় পর্বে ঢাকা বোর্ড 2015 থেকে 2019 পর্যন্ত 5টি বছরের যে 5টা প্রশ্ন এসেছিল সে 5টা প্রশ্নের আলোচনা করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবে। তো বরাবরের মতো আজও আমি এস এম বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ঢাকা বোর্ড 2019 এর প্রশ্নটা আলোচনা করব। দেখো কি বলা আছে। রাজ্জাক ট্রেডার্সের 31 ডিসেম্বর 2018 তারিখে খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। তো কী কী দেওয়া আছে? হাতে নগদ 1/1/2018, তার মানে এটা প্রারম্ভিক হাতে নগদ। আমরা জানি রেওয়া মিলে যাবে না, প্রারম্ভিক হাতে নগদ যাবে না। তো 15,000 টাকা আছে, এটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তারপর কল কবজা, এটা সম্পদ ডেবিট পাশে হবে। ব্যাংক ঋণ, এটা দায়, এটা ক্রেডিট পাশে হবে। বকেয়া ভাড়া, এটাও দায়, ক্রেডিট পাশে হবে। আসবাবপত্র, এটা সম্পদ ডেবিট পাশে হবে। ব্যাংক জমা 1/1/18, এটা প্রারম্ভিক ব্যাংক জমা যাবে না, আমরা জানি। সুনাম, এটা সম্পদ ডেবিট পাশে যাবে। হাতে নগদ 31/12/2018, এইটা যাবে, এটা সম্পদ হিসেবে ডেবিট পাশে যাবে। লভ্যাংশ প্রদান, এটা লভ্যাংশ প্রদান করা হয়েছে, এটা ডেবিট পাশে যাবে। তারপরে কি বলা আছে? মূলধন, এটা ক্রেডিট। ক্রয় ডেবিট। বিজ্ঞাপন খরচ, এটাও ডেবিট। প্রদেয় হিসাব, এটা ক্রেডিট। বিক্রয়, এটাও ক্রেডিট। মজুত পণ্য প্রারম্ভিকটা যাবে, সমাপনী মজুত পণ্য যাবে না। 31/12/2018 এই সমাপনী মজুত পণ্যটা যাবে না। বিক্রয় বারটা ডেবিট হবে। ব্যাংক জমা 31/12/2018, এটা সম্পদ হিসেবে ডেবিট পাশে দেখিয়ে দিতে হবে। প্রাপ্য হিসেবে এটাও ডেবিট পাশে। ক নম্বর প্রশ্ন বলছে যে সমস্ত দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তাদের তালিকা তৈরি করো। তো আমরা অলরেডি এখানে পড়তে পেয়ে গেছি হাতে নগদ, ব্যাংক জমা আর মজুত পণ্য। তো এই তিনটা। তো হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ 15,000 টাকা, প্রারম্ভিক ব্যাংক জমা 12,000 টাকা, আর মজুত পণ্য সমাপনী মজুত পণ্য 28,000 টাকা। ইন টোটাল যোগ করলে 55,000 টাকা হয়। 31 ডিসেম্বর 2018 তারিখে মোট সম্পত্তি ও দায়ের পরিমাণ নির্ণয় করো। এখন মোট সম্পত্তি এই যে কোল কবজা, আসবাবপত্র, সুনাম, হাতে নগদ, তারপর হলো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কিন্তু সম্পদের মধ্যেই যাবে। তারপর ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, এই কয়েকটা যাবে। তো দেখো সম্পদ কী কী দেওয়া আছে। কল কবজা 42,000, আসবাবপত্র, সুনাম, হাতে নগদ সমাপনী, এটা মজুত পণ্য সমাপনী, ব্যাংক জমা সমাপনী, প্রাপ্য হিসাব। ঠিক আছে, তো এই কয়েকটা যাবে। তো 1,18,000 টাকা। তো একটা জিনিস খেয়াল রাখো, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে যায় না, কিন্তু সম্পদ নির্ণয় করতে বললে কিন্তু যাবে, এটা মনে রাখতে হবে। এরপর বের করতে বলছে মোট দায়। তো দায় কী কী আছে দেখো, এই যে বকেয়া ভাড়া আছে, ব্যাংক ঋণ আছে, তারপর প্রদেয় হিসাব রয়েছে, এই তিনটাই সম্ভবত। তো আমরা দেখি, ব্যাংক ঋণ 10,000 টাকা, বকেয়া ভাড়া 2,000 টাকা, প্রদেয় হিসাব 15,000 টাকা। তো এই তিনটাই 27,000 টাকা। এরপর গ নম্বর প্রশ্ন বলছে উপরোক্ত খতিয়ানের উদ্বৃত্তগুলো 31 ডিসেম্বর 2018 সালে একটি রেওয়া মিল তৈরি করো। তো রেওয়া মিল আমরা কিন্তু প্রশ্ন পড়তে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হয়ে বলে দিছি। তো আমরা তারপরেও একবার দেখে নিই। কল কবজা ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, বকেয়া ভাড়া ক্রেডিট, আসবাবপত্র ডেবিট, সুনাম ডেবিট, তারপর হাতে নগদ সমাপনীটা আসবে ডেবিট, লভ্যাংশ প্রদান, এটাও ডেবিট হবে। মূলধন হিসাব ক্রেডিট হবে। ক্রয় হিসাব ডেবিট হবে। বিজ্ঞাপন খরচ, এটা খরচ যেহেতু ডেবিট হবে। প্রদেয় হিসাব দায়, এটা ক্রেডিট। বিক্রয় আয়, এটা ক্রেডিট। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, বিক্রয় বার্তা ডেবিট। ব্যাংক জমা সমাপনী উদ্বৃত্ত যেটা সেটা ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট। তো দুই পাশে রেজাল্ট মিলে গেল, 1,72,000 টাকা মিলে গেছে। তো এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা পড়বো। 2 নম্বর প্রশ্ন ঢাকা বোর্ড 2018-তে এসেছিল। কি বলেছে দেখো, টন্নি ট্রেডার্সের 31 ডিসেম্বর 2018 সালে খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। তো কি বলা আছে দেখো, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে যাবে না। সমাপনী মজুত পণ্য কি হবে না? রেওয়া মিলে যাবে না। ঠিক আছে, তারপর প্রারম্ভিক মজুত পণ্য কি ডেবিট হবে। মূলধন ক্রেডিট, ক্রয় ডেবিট, বিক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। ব্যাংক জমার উদ্বৃত্ত প্রারম্ভিক, এটা যাবে না। ঠিক আছে, সমাপনীটা যাবে, প্রারম্ভিকটা যাবে না, কিন্তু সমাপনীটা যাবে। ব্যাংক জমার উদ্বৃত্ত সমাপনী যেটা দেওয়া আছে এটা যাবে। পাওনাদার বাট্টার সঞ্চিতি ডেবিট, সকল প্রকার বাট্টার সঞ্চিতি ক্রেডিট, কিন্তু পাওনাদার বাট্টার সঞ্চিতি ডেবিট, এটা মনে রাখতে হবে। আসবাবপত্র ডেবিট, দালান কোটা ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, শিক্ষানবিশ সালামি, এটা আয়, এটা ক্রেডিট। শিক্ষানবিশ ভাতা, এটা ব্যয়, এটা ডেবিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, মজুরি ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, নগদ তহবিল ডেবিট। ঠিক আছে, ক নম্বর প্রশ্ন বলেছে যে সমস্ত দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। আমরা অলরেডি এখানে মার্কিং করেই পেয়েছি। সমাপনী মজুত পণ্য 30,000 টাকা আর ব্যাংক জমা প্রারম্ভিক উদ্বৃত্ত 18,000 টাকা, এই দুইটাই হবে না।
তো এই দুটা যোগফল করলে কত হবে 48,000 টাকা। ওকে, এরপর খ নম্বর প্রশ্ন বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নেট ক্রয় যোগ করতে হবে। নেট ক্রয় আবার কীভাবে করবো, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেব। এরপর আরও কোনো প্রত্যক্ষ খরচ থাকলে দেখব, পুরো মজুরি রয়েছে, তো এই দুইটা যোগ করব, তিনটা যোগ করব, প্রারম্ভিক মজুত পণ্য, নেট ক্রয় আর মজুরি যোগ করব, যোগ করে সমাপনী মজুত পণ্য মাইনাস করব। সমাপনী মজুত পণ্য আছে কোথাও? হ্যাঁ, এই যে ওপরে আছে সমাপনী মজুত পণ্য, এটা মাইনাস করে দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। তো দেখো প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, ক্রয় 60,000 মাইনাস ক্রয় ফেরত 5,000 সমান 55,000 টাকা, মজুরি 24,500 টাকা। তো তিনটা যোগ করলে 99,500 টাকা হয়। এখান থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হবে 30,000 টাকা, তাহলে কত হবে 69,500 টাকা হলো। এটি হলো বিক্রিত পণ্যের ব্যয়। এরপর গ নম্বর প্রশ্ন বলছে উপরোক্ত খতিয়ানে উদ্বৃত্তগুলো নিয়ে একটি রেওয়া মিল তৈরি করো। আমরা ডেবিট ক্রেডিট পড়ার সময় বলেই দিছি কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। তারপরেও দেখে নিই, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, মূলধন ক্রেডিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, সমাপনী ব্যাংক জমা ডেবিট। ঠিক আছে, পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট। আমরা আগেই বলেছি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, কিন্তু পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট হয়। আসবাবপত্র ডেবিট, দালান কোটা ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, শিক্ষানবিশ সেলামি ডেবিট হবে, শিক্ষানবিশ সেলামি ক্রেডিট হবে, প্রদেয় হিসাবে ক্রেডিট হবে। শিক্ষানবিশ ভাতা কিন্তু খরচ, শিক্ষানবিশ সেলামি হলো আয়, এই জন্য ক্রেডিট, শিক্ষানবিশ ভাতা খরচ, এই জন্য ডেবিট। এটা যোগ করলে কত হলো? তারপর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, মজুরি 24,000 টাকা, বকেয়া বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট 12,000 টাকা, নগদ তহবিল ডেবিট 30,000 টাকা। সবগুলো যোগ করলে যোগফল আসবে কত? 7,53,500 টাকা। দুই পাশে 7,53,500 টাকা মিলে গেছে। এরপরে আমরা যে প্রশ্নটা আলোচনা করব, এটি ঢাকা বোর্ড 2017-তে এসেছিল। তো দেখো কি বলা আছে, মেটা ট্রেডার্সের 2015 সালে 31 ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ। অফিস খরচ আমরা জানি ডেবিট, বিবিট খরচ এটাও ডেবিট, বিনিয়োগ ডেবিট, ভূমি ডেবিট, শেয়ার অধিহার আয়, তাহলে এটা ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, জীবন বীমা প্রিমিয়াম এটা উত্তোলন হিসাবে দেখাইতে হয়, তাহলে উত্তোলন ডেবিট, প্যাকিং খরচ এটা খরচ যেহেতু বলা আছে ডেবিট, ছাপা ও মনিহারি এটাও ডেবিট, মূলধন ক্রেডিট, ইজারা সম্পত্তি ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, উত্তোলন ডেবিট, ক্রয় ডেবিট, কুঋণ সঞ্চিতি ক্রেডিট। ঠিক আছে, উল্লেখিত তথ্যের আলোকে পরোক্ষ খরচ গুলোর সমষ্টি নির্ণয় করো। তো পরোক্ষ খরচ কি কি? এই যে অফিস খরচ, বিবিট খরচ, তারপর হলো তোমার ছাপা ও মনিহারি, এই জিনিসগুলো কুঋণ সঞ্চিতি এগুলো। তাইলে অফিস খরচ, বিবিট খরচ, প্যাকিং খরচ পরোক্ষ খরচ। আচ্ছা হ্যাঁ, প্যাকিং খরচও পরোক্ষ খরচ। ঠিক আছে, প্যাকিং খরচ পরোক্ষ খরচ, কারণ উৎপাদনের সাথে সরাসরি জড়িত না। ছাপা ও মনিহারি খরচ, তারপর কুঋণ সঞ্চিতি, এটা যেহেতু কুঋণ সঞ্চিতি মাইনাস দেখাইতে হবে, এটা ক্রেডিট হিসাবে দেখাইতে হবে, এই জন্য এটা মাইনাস ফিগারে দেখায় সবগুলো ক্যালকুলেশন করলে 11,500 টাকা হয়। ঠিক আছে, উপযুক্ত তথ্যের আলোকে একটি রেওয়া মিল নির্ণয় করা। আমরা কিন্তু প্রশ্ন পড়ার সময় ডেবিট ক্রেডিট বলে দিয়েছি। অফিস খরচ ডেবিট, বিবিট খরচ ডেবিট, বিনিয়োগ ডেবিট, মূলধন ডেবিট, শেয়ার অধিহার ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, জীবন বীমা প্রিমিয়াম ডেবিট, প্যাকিং খরচ ডেবিট, ছাপা ও মনিহারি ডেবিট, মূলধন ক্রেডিট, ইজারা সম্পত্তি ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, উত্তোলন ডেবিট, ক্রয় ডেবিট, কুঋণ সঞ্চিতি ক্রেডিট। দুই পাশে যোগফল কত আসবে? 1,40,000 টাকা। এরপর গ নম্বর প্রশ্ন বলছে প্রস্তুতকৃত রেওয়া মিল হতে মূলধন জাতীয় প্রাপ্তি ও স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। তো মূলধন জাতীয় প্রাপ্তি শেয়ার অধিহার একটা, তারপরে হলো মূলধন, এই দুইটাই রয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর স্থায়ী সম্পদ কি কি রয়েছে দেখো, স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে অফিস সরঞ্জাম আর ইজারা সম্পত্তি, এই দুইটাই রয়েছে। তো দেখি আমরা কি করা যায়। মূলধন জাতীয় প্রাপ্তি, শেয়ার মূলধন দেওয়া আছে 95,000, শেয়ার অধিহার দেওয়া আছে 10,000, তো 1,05,000 টাকা। এরপর স্থায়ী সম্পত্তি, ভূমি দেওয়া আছে, ইজারা সম্পত্তি দেওয়া আছে, অফিস সরঞ্জাম দেওয়া আছে, এই তিনটা যোগ করলে 80,000 টাকা হয়ে গেল। এরপরে যে প্রশ্নটা পড়বো সেটা হলো ঢাকা বোর্ড 2015। তোমাদের জ্ঞাতার্থে জানাই রাখি, ঢাকা বোর্ড 2016-তে রেওয়া মিল থেকে প্রশ্ন আসেনি, রেওয়া মিল থেকে প্রশ্ন খুঁজে পাইনি। তো ঢাকা বোর্ড 2015টাই দেখছি। তো 30 জুন 2014 তারিখে জনাব সাকিবের বই থেকে একটি অসিদ্ধ রেওয়া মিল ও অন্যান্য উপাত্ত পাওয়া যায়। তো এখানে ডেবিট টাকা ক্রেডিট টাকা যেটা দেওয়া আছে এটা অশুদ্ধ দেওয়া আছে, মানে ডেবিট ক্রেডিট এলোমেলো দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, ক্রয় ডেবিট, আমদানি শুল্ক ডেবিট, মজুরি ডেবিট। ঠিক আছে, এরপর বেতন বকেয়া ডেবিট পাশে দিছে, বেতন বকেয়া ক্রেডিট পাশে হওয়ার কথা ছিল, ডেবিট পাশে দিছে।
আসবাবপত্র ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, ঠিক আছে। শিক্ষানবিশ সেলামি এটা ডেবিট দিছে, এটা আয়, শিক্ষানবিশ সেলামি আয়, এটা ক্রেডিট হবে। প্রদেয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। বহি পরিবহন, সকল প্রকার পরিবহনে ডেবিট, এটা ক্রেডিট দিছে, ভুল করছে। বিক্রয় ক্রেডিট, ঠিক আছে। ঋণ ক্রেডিট, এটাও ঠিক আছে। সমাপনী মজুত পণ্য ডেবিট হবে, মজুত পণ্য সকল মজুত পণ্যই ডেবিট হয়, ঠিক আছে। মূলধন ক্রেডিট, এটা ঠিক আছে। তো এই যে কয়েকটা উল্টাপাল্টা করছে, এটা একটা সোজা করতে হবে। আর হলো তোমার কি বলছে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, 2 নম্বর প্রশ্নের মতো বিক্রিত পণ্যের ব্যয়। তো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করবো, আমদানি শুল্ক যোগ করবো, মজুরি যোগ করবো, সমাপনী মজুত পণ্য মাইনাস করবো, ঠিক আছে। তো দেখো, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, আমদানি শুল্ক, মজুরি, এই তিনটা যোগ করলাম 63,000, সমাপনী মজুত পণ্য 14,000 টাকা মাইনাস করলাম 49,000 টাকা। এরপর সঠিক রেওয়া মিল তৈরি করো। তো সঠিক রেওয়া মিল আমরা কিন্তু অলরেডি ডেবিট ক্রেডিট বলে দিছি, কোথায় ভুল আছে সেটা বলে দিছি। তো প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, ক্রয় ডেবিট, আমদানি শুল্ক ডেবিট, এরপর মজুরি ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট হবে, বকেয়া বেতন ক্রেডিট হবে, আসবাবপত্র ডেবিট হবে, প্রাপ্য হিসাব ডেবিট, শিক্ষানবিশ সেলামি ক্রেডিট, ওখানে ডেবিট দেওয়া ছিল, প্রদেয় হিসাব ক্রেডিট, বহি পরিবহন ওখানে ক্রেডিট দেওয়া ছিল, এখানে ডেবিট হবে, বিক্রয় ক্রেডিট, ঋণ ক্রেডিট, মূলধন ক্রেডিট। তো দুই পাশে যোগ করলে 1,06,000 টাকা, ঠিক আছে। এরপর চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য দেখো। তো চলতি সম্পদ আগে দেখতে হবে, চলতি সম্পদ কি কি রয়েছে, ওপরে নেই চলতি সম্পদ, প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, তারপরে হলো সমাপনী মজুত পণ্য, এই দুইটাই চলতি সম্পদ রয়েছে। আর চলতি দায় কি কি দেওয়া রয়েছে, প্রদেয় হিসাব দেওয়া রয়েছে, বকেয়া বেতন দেওয়া রয়েছে, এই দুইটাই মনে হয়। তো পার্থক্য নির্ণয় করে দেবো। চলতি সম্পদ আগে নির্ণয় করবো, প্রাপ্য হিসাব, সমাপনী মজুত পণ্য, 19,000 আর 14,000 যোগ করলে কত হলো, 33,000 টাকা। এরপর চলতি দায়, বকেয়া বেতন দেওয়া রয়েছে, প্রদেয় হিসাব দেওয়া রয়েছে। তো 4,000 আর 6,000 যোগ করলে 10,000, 33,000 থেকে 10,000 মাইনাস করলে 23,000 টাকা হয়, এটাই হলো পার্থক্য। তো এটাই ছিল আজকের আলোচনার বিষয়। রেওয়া মিলে 4টা প্রশ্ন আলোচনা করলাম, আশা রাখি তোমরা বুঝতে পারছো। তারপরেও কোথাও বুঝতে প্রবলেম হলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিও, অথবা পার্সোনাল ফেসবুকে নক করো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।